দেখেন তো আমি আপনাকে একটা কার্ড দেখাচ্ছি, এই ভদ্রলোককে আপনি চেনেন কিনা। দেখেন তো। আমার আপু এটা হবে, আর কেউ হতে পারে না, আমার আপু এটা। এখন আপনার উপরে নির্ভর। আমার উপরে কিছু নির্ভর করে না, সবকিছু ওনার উপর নির্ভর। ওনার উপরে নির্ভর। এখন কি করছেন কোন? আমার মনে করেন আমার ছবিগুলো আমরা নিয়ে বেড়াচ্ছি বা দেখতে বেড়াচ্ছি। তোমার ডিসিশনের উপরে সবকিছু ডিপেন্ড করবে। এখন এখানে আমরা ডিসিশন দেওয়ার কেউ না। জানি না। এখন তোমার কাছে যদি মনে হয় যে না এটা আমার পরিবার, এটা আমার বোন, এটা আমার মা, ওয়েল ঠিক আছে, আমার কিছুই বলার নেই। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে না এটা আমার কেউ না, আমি চিনতে পারতেছি না, আমি কনফিউজ, সেটাও একটা কথা। সত্য কথা যেটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করছি। আসসালামু আলাইকুম। ঢোকার সময় দেখা হয়েছে একবার, এবার একটু ফর্মালি সালাম কালাম দিয়ে শুরু করতে হবে আর কি। মাস্কটা তো ভালো আছেন না? একটু তো মাস্ক তো দেখাতেই হবে আপনাকে, কিছু করার নেই। ভালো আছেন আপনারা? আচ্ছা, তো বকুল কোথা থেকে আসছেন বলেন? আমি সাভার থেকে আসছি। আপনি কি সাভারেই থাকেন? জি। বর্তমানে আপনি বর্তমানে অবস্থান করছেন। আচ্ছা, তো যারা এসছে আপনার সঙ্গে তাদের সঙ্গে একটু পরিচয় হয়ে। ইনি কে? এটা আমার মেয়ে। কি নাম বাবা তোমার? আমার নাম আফনান। আফমার? আফনান। আফনান, মাশাআল্লাহ। আফনান খুব সুন্দর একটা নাম, মাশাআল্লাহ। তো আফনান কি হতে যাচ্ছে আজকে? আমার নানু কেটেছে চলছে। তাই? তুমি কি কখনো দেখেছো তোমার মা তোমার নানুকে খোঁজ করে, নানুর জন্য কান্নাকাটি করে, এরকম কখনো দেখেছো? করে। তুমি কি জানতা যে তোমার মা ছোটবেলায় এরকম হারায় গেছে? এটা কি জানতা? জানি। কয় ভাই বোন তোমরা? আমরা দুই বোন। তুমি বড়? হুম। আচ্ছা, ছোটটা কোথায়? ছোটটা আমার দাদুর কাছে। দাদুর কাছে? তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4 এ পড়ি। বিশাল বড় ক্লাস। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাস্কটা কি খোলা যাবে একটু? জি। আপনার পরিচয় একটু দেন প্লিজ, নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে লুৎফা আজাদ। লুৎফা, কি হন আপনি বকুলের? বড় খালা। আচ্ছা, পরবর্তীতে যাদের কাছে বড় হয়েছে সেই সম্পর্কের দিক থেকে বড় খালা। আপনার পরিচয়টা ভাই? আমার নাম সাখাওয়াত আরিফিন। আপনি মাস্কটা একটু খোলেন। সাখাওয়াত আরিফিন, কি হন আপনি বকুলের? আমি বকুলের হাজবেন্ড। ও, ভেরি গুড। তো কি করছেন আপনি ভাই পেশায়? আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করছি। আচ্ছা, ভেরি গুড। তো সবকিছু জেনে শুনেই তো বিয়ে শাদী করছিলেন বোধহয়, নাকি বিয়ের পরে জানতে পারছেন? না, বিয়ের আগে থেকেই জানি এটা। এটা নিয়ে কোনো সমস্যা হয়নি ফ্যামিলিতে? আমি কোশ্চেন তো সবাইকে করি। না, ফ্যামিলিতে সমস্যা তো হয়, এটা বাট আপনাদের মধ্যে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। নিজেদের ভিতরে মেনে নেওয়ারই হলো আসল। জি, নিশ্চয়ই। এর জন্যই আর কোনো সমস্যা। এই অনুষ্ঠানের ব্যাপারে কি আপনি ওনাকে উৎসাহ দিয়েছেন নাকি উনি আগে আপনাকে জেনে বলেছে? না, এটা আসলে আমি আপনার প্রোগ্রামটা অনেক আগে থেকে, মানে যখন আপনি লস্ট এন্ড ফাউন্ড শুরু হয় তখন থেকে কয়েকটা এপিসোড দেখছি। তো তখন মেল করছিলাম, কিন্তু হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমার মেল হয়তো রিপ্লাই দেন নাই। তো এরপরে আবার ওর এক খালাতো মানে এই আন্টির মেয়ে, তো উনি আর কি আপনার এপিসোডগুলো সব দেখে। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ দেখে। তো উনি আবার বকুলকে বলতেছে যে এরকম তুমি তো তাহলে কিবিয়া ভাইয়ের অনুষ্ঠান যেটা আপন ঠিকানা নামে এখন যেটা শুরু করছে সেটা তুই যোগাযোগ কর, তো যতটুকু হেল্প লাগে আমরা সবাই তো আছি। জি। পরে আমাকে বললো বকুল এই ব্যাপার যে ইদি আপু বলতেছে, তো এখন কি করা যায়, এটা যোগাযোগ করব? আমি কই অবশ্যই যোগাযোগ করা তো উচিত, রাইট। কারণ আমি নিজের পার্সোনালি আমি এটা সবসময় চাই যে এটা ওর ফ্যামিলিটা পাক। ওর মধ্যে কি কোনো আকুতি ছিল বকুলের মধ্যে, নাকি আপনারাই জোর ঠোর করে পাঠাই দিচ্ছেন? ওর ভিতরে আকুতি আছে, কিন্তু সেটা প্রকাশ করে না। না, আমি ওকে গতকালকে রাত্রে জিজ্ঞেস করছি যে কালকে তো যাবো, তো তোমার অনুভূতিটা কি আমাকে একটু বলো। আচ্ছা, তারপর কি বলছে? কোনো অনুভূতি নেই, কিন্তু হাসতেছে। আচ্ছা, মানে নিজের অনুভূতিটা আর কি চাপায় রাখছে, প্রকাশ করবে সেটা প্রকাশ করতেছে না মানে। আচ্ছা, তো বকুল অনুভূতি তো আমাদের জানতেই হবে। এরকম একটা খবর আসছে, একটা পরিবার দাবি করছে, যদিও আমরা নিশ্চিত নই এখন পর্যন্ত, কারণ অনেক সময় পেন্ডিং হয়ে যায়। কেমন লাগতেছে এই অবস্থায়? ভালো লাগতেছে নাকি মন খারাপ যে যদি সত্যি সত্যি পরিবার পাওয়া যায়? এটা তো মন খারাপের কোনো কিছু না, নাকি কোনো টেনশনে আছেন? হ্যাঁ, টেনশনে নাই। আচ্ছা, কাউকে দেখলে চিনবেন, চেনার সম্ভাবনা আছে? চেহারা মাথায় নাই, তারপরে সামনাসামনি হয়ে গেলে দেখে বা এরকম মাথায় যদি আসার সম্ভাবনা আছে? চেষ্টা করবেন। ওকে, তুমি জানাইছো কবে ওনাদেরকে, মনে আছে? বেশ আগেই তো বলে জানো। রাতের বেলায় শনিবারে জানানো হয়েছে। হ্যাঁ, শনিবার দিন সন্ধ্যা 6:30 থেকে। এমনিতেই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আপনাদের মনের মধ্যে কেমন লাগে? কারণ কেউ তো পায়, কেউ তো পায় না। এটা এই অনুভূতিটা একটু শুনি তো। মানে অনেকেই তো পায়, আবার অনেকেই পায় না। তো যখন ভিডিওটা পাবলিশ হইলো তখন আপনি দেখছিলেন যে পেজে যাওয়ার পরে? পেজে দেখার পর অনেকে অনুভূতিটাই আমি ফিল করি, কিন্তু মানে প্রকাশ আমি করতে পারি না।
আমার কাছে মনে হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এটাই, তারা যারা এই ভিডিওগুলো করে এখানে এসে, পরে আসে একটু তাই না? কার মিলবে কার মিলবে না এগুলা নিয়ে অনেকেই তো পায় না, অনেকেই এত আকুতি করার পরেও কিন্তু পায়, অনেকেই পায় না। যারা সবাই তো আসলে আশা নিয়ে একটা আসে যে Right. আমি আমার ফ্যামিলিকে হয়তো পাবো, কিন্তু হয়তো দেখা যায় পায় না, কেউ কেউ পায়, কেউ পায়। ওই জন্য পাওয়ার সংখ্যাটা যেটা হয়, পাওয়ার সংখ্যাটা আমার মতে কি মানে না পাওয়ার কাছে পাওয়ার সংখ্যাটাই বেশি মনে হয়। হ্যাঁ বেশি, কিন্তু ওই ঘটনা তো 1-2 দিনের মধ্যেই ঘটে যায়। না, যখন ওই 1-2 ঘন্টা মানে 1-2 দিনের মধ্যে যখন রেজাল্ট না আসে, আমার মনে হয় তারা খুব মন খারাপ করে থাকে বা টেনশন অবস্থায় থাকে। তো আমি তাদেরকে বলবো যে প্লিজ টেনশন করবেন না, কারণ অনেক ভিডিও কিন্তু 2-3 মাস পরেও সফল হয়। আচ্ছা আমি একটা জিনিস একটু বলি, আপনি যে ঘটনাটা আমাদের এখানে বলেছিলেন আমরা লিখেছি, আপনি দেখেন কোনো কিছু অমিল আছে কিনা। আমার এক দাদির সাথে ঢাকায় আসি, আমি ঢাকায় কেন আসছি সেটা আমি বলতে পারছি না। আচ্ছা বেড়াতে না কাজে সেটাও আমি জানি না। এই দাদুর সাথে ঢাকায় আসার আগের স্মৃতি হলো আমাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা দেখতে আমার মতো শ্যামলা হবে এবং আমার মতো মুখটা লম্বা। বাবার সাথে মাঝে মাঝে খেলাধুলা করতাম। আমি বাড়ি থেকে দাদুর সাথে ট্রেনে ঢাকায় এসেছি। ট্রেনে থেকে নেমে এক বাসায় গিয়ে আমাকে বাসার গেটের সামনে দাঁড় করিয়ে রেখে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। উনি আমাকে দাঁড় করিয়ে রেখে বাড়ির ভিতর ঢুকছে না, অন্য কোথাও গিয়েছে সেটা আমি বলতে পারছি না। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে দাদু না আসাতে আমি পাশে একটু ঘুরে দেখতে গিয়েছি। আশেপাশে ঘুরে দেখতে গিয়ে আমি রাস্তা ভুলে যাই, সেখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে আর সেই রাস্তা খুঁজে পাইনি, আমি এভাবে হারিয়ে যাই। এটাই হচ্ছে আপনার হারানোর বিবরণ। কোনো কিছুকে আমরা বাদ দিয়েছি? আপনি এখানে যা যা বলেছেন, আপনার বাবার নাম বদরুল অথবা বজরুল, মায়ের নাম বলতে পারেন না, ভাই বোনের সংখ্যা আপনি বলছেন 3 বোন, আপনি সবার বড় ছিলেন, বাকি দুজনের একজনের নাম ববিতা, অন্যজনের নাম আপনি বলতে পারেন না, আপনি ধারণা করে নিয়েছেন শাবানা হলেও হতে পারে, এরকম একটা কথা এসেছিল। আর ঠিকানা আপনি বলেছেন হচ্ছে হরিরামপুর। এইটুকু হচ্ছে আপনার তথ্য। আপনার শরীরে একটা দাগ আছে, এটা আমরা হিডেন ক্লু হিসেবে রেখে দিয়েছি। যদি আপনার ফ্যামিলির খুব ওই সময়ের কেউ থাকে তাহলে তাদেরকে আমরা জিজ্ঞেস করে বের করতে পারি কিনা ট্রাই করবো। অনেক চেষ্টা করছি, মাইকিং করা হয়েছে বা আপনারা কি প্রথমেই ওকে পাইছিলেন? হ্যাঁ, আমার বাবা পেয়েছে। আপনার বাবা পেয়েছিল? আচ্ছা এটা কি ওই ঘটনাটা না যে আপনি মসজিদের কাছে দাঁড়াইছিলেন? তো ওটা লেখো না কেন? ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো মসজিদের সবাই বরাতের যে হালুয়ার কিছু একটা ঘটনা ছিল, হালুয়া বেঁধে দিয়েছে, হ্যাঁ এই ঘটনাই তো সেটা। আচ্ছা তো এই আপনার বাবা পেয়েছিল, তারপর আপনাদের কাছে রেখেছে। বাবা এসে নামাজ পড়তেছে, তখন বাবা নিয়ে আসছে বাসায়। তখন আমরা বলে কোথা থেকে, মসজিদে কান্না করতেছে একটা, ওই যে বসে নিয়ে আসলাম, নিয়ে এসে ওই যেতে, তারপরে মাইকিং করা হয়েছে, অনেকে জিজ্ঞেস করছে, কেউ বলে না যে আমরা চিনি না, সবাই বলছে না। তখন থেকে একজন বললো ঠিক আছে আপনি রেখে দেন, তখন আমরাই রেখে দেন, যে আমাদের কাছে বড় হয়। আপনাদের কাছেই বড় হয়েছে? আমাদের কাছে। ওই বাপ মায়ের আকুতিটা কি আপনারা কখনো বুঝতে পারছেন ওকে দেখে? বাপ মা মনে করেন যদি আমরা আদর করি তো বাপ মার কথা থাকবে, যত আদরই করি না কেন, ভেতরে চাপা কষ্ট স্বভাবের, সব কথা বলে না এবং প্রকাশ করে না। ও অনেক চাপা স্বভাবের। কারণ আমি একটা ঘটনা শুনছি যে ওর হাতে একটা কাটা দাগ আছে এখানে। তো নাকি একবারে যে আন্টিদের বাসায় যাওয়ার সময় আমি পয়লা বৈশাখে ফুল দেওয়ার জন্য শুভেচ্ছা জানার জন্য গেছে পয়লা বৈশাখ উৎসব করে। তো আমার বাসায় গেট, লোহার গেট, যে গেটের মধ্যে কাটা উপর ছিল, সেই গেটের উপর উঠেছে ওর এই হাতের ভিতর ঢুকে গেছে, শিখ ঢুকে গেছে। তারপরে আর ওদিকে কাঁদতেছে, আমরা তো সব ঘুমে, পাশের বাসা থেকে আমি ডেকে বলতেছে যে আপনার বকুল তো গেটের মধ্যে চলে আসে, এরকম ব্যথা পেয়ে। তখন আমার হাতের মধ্যে কয়েকটা সেলাই করছে। তো ও সবাই অনেকক্ষণ গেটের সাথে ঝুলা ছিল, তারপর চিল্লাচিল্লি করে না, চুপচাপ আছে। এটা কিন্তু অনেকেরই এরকম স্বভাব। হ্যাঁ, এবং অনেকেই কিন্তু এরকম আছে, আমি দেখেছি। শুনে মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে একটা মানুষ তখন কিন্তু অত বড় না, তখন মেবি আমার এই মতো মানে বাচ্চার হাতের ভিতরে একটা লোহার শিক ঢুকে গেছে, ভয়ই চিল্লাচিল্লি করার কথা। হ্যাঁ, গেটের সাথে ঝুলে আছে, ওভাবে নড়তেছেও না, বেরও করতে পারতেছে না, ও কাউকে ডাকতেও পারতেছে না ভয়ে। অনেকের এক্সপ্রেশন অনেক রকমের, অনেক স্বভাবের। তো ঠিক আছে বকুল, আমরা তো এখন আপনাকে স্টুডিওতে নিব, নেওয়ার পরে দেখি যারা আসছেন ওনাদেরকে আমরা অফিসে ঢুকাবো, তারপরে ধারাবাহিকভাবে একের পর এক বিষয়গুলো করতে থাকবে। আপনি তোমার ভিডিও দেখেন, তার মধ্যে ধারণা আছে। চল আপনাকে আমরা ভিতরে নিচ্ছি। আপনারা পাশের রুমে বসবেন, আপনি এখানে বসেন। 10-15 মিনিট এখানে ওয়েট করতে হবে, হ্যাঁ, সাউন্ড প্রুফ অবস্থায়। তারপরে আমরা ওনাদের সাথে কথা বলে আমরা ভিতরে আবার আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি নাম আপনার? আসিয়া। বকুলের কি হন? আম্মা হই। বকুলের মা? আপনি মা দাবি করতেছেন? আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয়টা দেন। আমি ওর চাচাতো বোন হই। কি নাম আপনার? মুর্শিদা। মুর্শিদা। আপনার পরিচয়? না, আপন বোন হই, আমার নাম জবা। আপনার ফেস দেখে মনে হচ্ছে যে আপনি কিছু একটা হবে না। হ্যাঁ, ঠিক আছে, আপন বোন। জি, চেহারার সাথে মিল আছে মাশাআল্লাহ। জবার নামটা তো বলতে পারে নাই উনি। ববিতা বলছে। ববিতা। আরেকজন আমরা জুড়ে দিয়েছিলাম ববিতার সাথে কেউ যদি থাকে তাহলে শাবানাই থাকবে, এটা আমাদের ধারণা হয়েছিল। হ্যাঁ, শাবানা আছে। চাচা তো দেওরের বিয়ে। ওকে আগে হইছে জবার? না, আগে হইছে না পরে হইছে এটা বলেন। জবার আগে। জবার আগে হইছে। জবার আগে হয়ে শাবানা রেখে দিয়েছে, এইজন্য ওর নাম জবা হইছে। আমার ধারণা হইলে ওর নামই শাবানা হইতো।
উনকে ওই কিরকম দেখতে? আপনার বাড়ি কই কাকা? আমার বাড়ি হরিরামপুর। উনকে এটা কি উত্তর হরিরামপুর? এটা কোন উত্তরবঙ্গ, রাইট? গাইবান্ধা জেলা। আর মনে করেন তা আপনার বাড়ির কাছাকাছি, হ্যাঁ? আচ্ছা, উনকে শুনে বুঝতে পারছি, কারণ আমার বাড়িও তো উত্তরবঙ্গে। কুটি যাচ্ছু পারে, কি খাচ্ছু পারে, এই টাইপের না কথাবার্তা বলে। হ্যাঁ হ্যাঁ, রাইট, সবাই খুশি হয়ে গেছে। আচ্ছা, আমি আসতেছি একটু পরে বাকি সবার সাথে কথা বলবো। আপনার পরিচয়টা দেন। আমি ওরা বনজামাই। বনজামাই মানে বকুলের বনজামাই, মানে আপনার তাহলে মামা তো বোনের স্বামী। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি বকুলের মামা। আপন মামা? জি। আপনার? চাচা। চাচা আপন। আচ্ছা, তাহলে ওনার আপনার পরিচয় সম্পর্কে সম্পর্কে ভাই। বাবা কি নাম ছিল ওনার? বদরুল না বজরুল? বজরুল। মারা গেছে এটা কেউ জানতো? হ্যাঁ, ওকে বলছিল ভিডিওতে, সেটাই বলতেছে আমি। এই মাত্র 11, তার মানে তো ভগ্নিপতি একদিনে আগালি পেয়েছিল, মারা গেছে। তার মানে বকুল এটা জানে না। আমার প্রশ্নটা ওটাই ছিল, বকুল এটা জানেন না। কোথায় বের করেন তো, দেন বাবার ছবিটা দেন, ছবিগুলো বের করেন। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন তো কেমনে হারাইছে আপনার মেয়েটা, আপনি কি জানেন? না না, বলুন ওনার মতো করে বলুন। আগে খুব গরিব মানুষ, আকাল ছিল না, কষ্ট ছিল না, তখন ওরা ওই আমার স্বামী নিজের চাষারি কাম করে, আবাদ পেতে করে খায়, আদি বাদি করে, কামনা কুটু। মনে করেন ওরা 3 বোন, ওরা 3 বোন ছিল, কষ্ট হয়েছিল। তো এখন আমার ওই মামি শৌরিটা, আমার শৌরি বেঁচে ছিল, আমার ওই মামি শৌরিটা আমার বাড়ির উপর দিয়ে, আমার জমিন আছে, আবাদ পাতি করে, যাওয়া আসি করে। তা আমার শৌরি কয় বেলা ছোলগুলো কেটা, আমার শরীর কইছে বলে আমার বজরুল বেটি কইছে কি সুন্দর কুমার, আর কয় গনি কুমার কি সুন্দর। তো একটা ছদিল বলতে আমার বেটির বাসা খেলো মানে, ওরা নাই না না হাতে নাড়লো না, খাইলো না, বড় হলো না। আর এই কথা কয় এখন আমি যাবার দেবো না, নাহলে 1 মাস ঘুরেছি। আমার বাপের বাড়ির তার আর্থিক অবস্থা ভালো, তাই আমি ছোট করে দিলাম তোমার নানি বাড়ি যাও, তোমার নানা নানি যা কবাও। শুনলে তো আমার বাবাই যাবার দিবেই না, ফাঁকি দিচ্ছি বলে মা তোমার নানা বাদ যাও, তোমার নানা নানি কোয়া সাথে টাকা দিবি, তাকে নিয়ে তুমি ঢাকা জানে না। আমার বুদ্ধি বা নানি বাদ গেলে আটকে যাবি, তাহলে যাওয়া হবা না, চলে যাও। সোল চালাকা ছিল, সোল কয়ে বলে না আমি নানি বাদ যাবো না, নানা বাদ গেলে আমাকে তাহলে আর আসবে দিবে না, নানি নানা মামারা আসবে দিবে না, আদর করছে। ওই কথা কয় যখনই আনিয়ে যায় তখনই চলবে আমাকে ওই কথাই আমি ঢাকা যাবো। কেন মানে তুমি তার সাথে ঢাকা যাবো, ওই বাড়ি দাদি ভাই বউ তার সাথে যাবো, আমার দাদি হয় তার সাথে যাবো। মানে করতে 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 আমি আর আকার পাইলাম না, ছিল আর কোনো প্রকার আকার পাইলাম না। তাই মাসে কয় বউ দেও তোমার বেটিটা আমি নিয়ে যাই, কিছুই হবা না, কিছুই হবা না। আমার পাড়া চলবো আরো নিয়ে যাবো, বানিয়ে গেছি, কিছুই হবে। মামি শাশুড়ি বলছে? হ্যাঁ, মামি শাশুড়ি বলছে। তাই কয়া মানুষ এই চল দিছি, নিয়ে গেছে। এখন আমিও দিছি, তাইও নিয়ে গেছে, চলেও গেছে। নিয়ে জানার পরে 3 দিন পরে চলে হারানোর খবর পাইছি, 3 দিন পরে হারানোর খবর পাইছি। খবরটা কে দিছে আপনাকে? খবর দিছে তার আমার পাড়ার মানুষ, অন্য পাড়ার মানুষ। আচ্ছা, সে কি বলছে যে বাচ্চা হয়ে গেছে? তাই ঢাকা গেছিল, ঢাকা থেকে আসতেই করতে বলে এনকে মুন্সিবাড়ি রেলে বজরুল বেটি ওই জহুরিয়ার মাও নিয়ে গেছে, তাই শিশু যে হারিয়ে গেছে শিশু। তখন থেকে তো আমি আনন্দ দিচ্ছি, আমার তো বাপ ভাইয়ের যাওয়া খবর পাইনি, আমার ছেলে ভাইকে এনে দাও, তারাও আমাকে কালকে ধরতেছে কিছু করার ছিল দিব কৃষক এলে করার পরে মেলা দিন গেছে। তার পাশে আমার স্বামী কত পরে ঢাকা থেকে 4-5 মাস ধরে আসছে, তাও আসে না, দেখা করে না, আমার কাছে এসে হাজির হয় না। দেখতে দেখুন আবার আমরা মেম্বার চেয়ারম্যানটাকে সালিশ করে নিন, তা তো ওই হাজির হয় না। আচ্ছা, কে হাজির হবে? এই মামি শাশুড়ি? হ্যাঁ, হাজির হয় না। না হওয়ার সত্ত্বেও তার আমার ভোটে কেস দিছিলেন। কেস দিছিলেন? হ্যাঁ, ভোটে কেস দিছিলেন। থানায় না, ভোটে বসে বোর্ড অফিসে, ইউনিয়ন পরিষদে কেস দিছেন। আচ্ছা, তারপরে তাই সেটা কেস দেওয়ার পরে সেটাও যায় না, ওর বেটা ওর বেটিরা খালি যায়, বেটারা যায়। তোর বেটা বেটি ফোন করে ডাকে নিয়ে এসে তারপর 2 তারিখে হাজির করলেন। হাজির করে তার ওই কথা বাবা আমি তার পড়ার চল নিয়ে গেছি, আমার ভাগ্নের চল, আমার নাতি, আমার চল ভেলো নয় না, ভাগ্নের চল ভেলো নয়। আমি তার চল কোনো অন্যায় করিনি, কোনো ক্ষতি করিনি, বাড়ি ফেলাইনি বা বেঁচে খাইনি। আমি একজনের মাঝে চাইছিল, সে বাসাতে আমি থিয়েছিলাম। এখন ছোলের দরজা উদম করে চল যে এখন কোন গলি থেকে কোন গলি গেছে বাবা, আমার বাসা আলাও কবার পাই না, আমিও কবার পাই। এটা উনি বলছে? হ্যাঁ। উনি কি বেঁচে আছে? মামি শাশুড়ি না কি জানো তার মানে ওনার সঙ্গে গিয়ে তো হারাইছে। আর ভিডিওতে কিন্তু যে কথা, একটা ভিডিও করে নিয়ে আসছে, দাঁড়াও 1 মিনিট। ট্রেন থেকে নেমে এক বাসায় গিয়ে, তার মানে বাসায় গেছে। আচ্ছা, ট্রেনটা আমার শুধু ট্রেনে মাথায় আছে। তারপরে হারাই গেছে, তারপরে কি হলো? হারিয়ে গেল। এখন ওই অবস্থায় চলে, ওই অবস্থায় আমার স্বামী খালি ওই বোটে বসে যায় আসে, কোনো সমাধান আসতেছে না, না কোনো সমাধানে আসতেছে না। তার বেটারা করতে পারে শুনে পাড়া প্রতিবেশী ছড়ি একটা চলতে অন্যায় কেউ করবে না। এখন ভারত জনে নিয়ে গেছিল চলে, এখন নিজে ইচ্ছে করে ভাইয়া বাসা থেকে দরজা করে ভাইয়া গেল, কেউ নিয়েই গেল। এখন আমরাও কবার পাচ্ছি না, কারণ ছোটটা আমরা কি করে দাবি পুরে, আমার স্বামীর দাবি আমার ছোট পুড়ে দেওয়া নিবে, আমার ছোট আমার পুড়ে দেওয়া নিবে।
আমারও ব্যাংকে চাপ দিছিল 3 বছর ধরে। আমার স্বামী আমার কাপড় তৈরি আমার পেনজনে দেয়নি। আমার কাপড় ভাত কাপড় ভরণ পোশাক আমার সম্পূর্ণ আমার বাবা মায়ের বসে। ওরে বাবা, এত কিছু চাপ দিছিল আমার স্বামী। আর যখনই বাড়িতে আছে তখন এই ছলদিটা না বড় হয়েছিল, এই ছলদিটা আসার সাথে কিছু আমার আউজ আব্বু আলো। ও মানে আসলে আপনার উপর অত্যাচার করতে হচ্ছে। আমি মনে করেন আমার স্বামী ছিল ছোলের দাবি, কোনো সময় কোনো রকমে আমাকে ওই কথা মুখ থেকে পড়ে নাই। তাই অবশেষে তাই আমাকে তাই করতে হচ্ছে, তাই পর্যন্ত বিজনেস করে গেছি। ও এত ছোলের মানে শুধুমাত্র আপনি দিছিলেন বলেই এই কারণে আপনার এরকম। উনি বড় ছিল না? বকুলি কি সবার বড় ছিল? আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, বকুল আমার কোলে বেটি। ছেলে মেয়ে কয়জন আপনার কাকিমা? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আপনি একটু ভাই আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের জন্য দিতেন, আমরা ভিডিও করতেছি। জি, কি করেন আপনি, কোথায় থাকেন? আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই আমরা যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওটাতে আপনি একটা কমেন্টস করেছিলেন বকুলের ভিডিওতে, না? বকুলকে আপনি কিভাবে চেনেন বা কি অবস্থা আমাকে একটু বলেন ভাই। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তো এইভাবে আপনি কমেন্টস করছেন এখানে, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তো আমাদের সোর্স একদমই ক্লিয়ার হয়ে গেল। যাই হোক ভাই, চেনেন নাকি ওনাকে? দেখেন তো। জি, ওনাকে চেনেন? কে উনি? ও ক্লিয়ার দেখা যাচ্ছে না? ক্লিয়ার আসতেছে না? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখন দেখেন তো কে উনি। ফুপু মানে বকুলের মা। আচ্ছা, এনাদের কাউকে চেনেন? দেখেন এখানে কে চিন, কাকে চিনবেন, ওনার সাথে কার সাথে পরিচয় আছে? আপনাকে চিনবে? কথা বলেন না, ধরেন। বাবা আসসালামু আলাইকুম। জি, আমি সাজু মিয়া। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাই, আমি জাস্ট এই দর্শকদের কিউরিওসিটির জন্য এই কাজগুলো করি। বেসিক্যালি আমরা তো জানি যে কে কোন সোর্সের মাধ্যমে কাজ হচ্ছে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন আপনি। জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ, এটা তো খুব সহজেই ছিল বলা চলে, যে কমেন্টসের পরে একদম ডাইরেক্ট শট যেটা হয়েছে। উনি তো ভাইয়া কমেন্ট যখন করছে ওনাকে শুধু আমি আসসালামু আলাইকুম বলছি, উনি সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বলছে। আচ্ছা, ফোন দিয়ে হচ্ছে আশরাফুল নামে এক ভদ্রলোক আছে, উনি হচ্ছে বকুলাপুর আপন মামাতো ভাই। আচ্ছা, এই ভিডিওটা ওনারা দেখছে কিভাবে? ওনারা দেখছে আমি বকুলাপুকে দেখতে বলছি। বকুলা জবাকে দেখতে। আজকে আপনি নাম ভুল করতেছেন, আমার নাম ঠিক আছে। জবা, আপনি ফার্স্ট দেখছেন, দেখার পরে আপনি চিনতে পারছেন এটা আপনার বোন? আমি চিনতে পারছি বলতে কি আমার চেহারার সঙ্গে তোর চেহারা মিল আছে। ও ছোট, তখন তো আমি তো ছোট ছিলাম, জানতেন না। না জানি। তো আপনি দেখার পরে? আমি শুনতাম আমার বাবার কাছ থেকে যে ও আমার মতই ছিল, কিংবা অনেক ফর্সা ছিল, আমার মতই লম্বা চওড়া ছিল। আচ্ছা, তো দেখার পরে আপনি কি করছেন? ওনাদেরকে বলছেন? দেখার পরে হ্যাঁ, আমি আমার মাকে ধরা পাচ্ছিলাম না, আমার ছোট বোন। তো মা কি করছে? মা দেখার পরে কি করছে? মা দেখার পরে তো বলছে যে বাড়ির মানে সবাই দেখছে, দেখার পরে বলছে এটাই আমার মেয়ে, এটাই মেয়ে। হ্যাঁ, সবাই বলছে যে ও বকুল ছাড়া অন্য কেউ হতে পারে না। তারপরে আমি আমার অফিসকে প্রত্যেকটা লোকই দেখছে, দেখার পরে বলছে যে এটাই তোমার বোন। না, সেটা তো অন্য জিনিস, বলবে সবাই, কিন্তু মার প্রতিক্রিয়া? মার প্রতিক্রিয়া এটাই কথা যে এটাই আমার মেয়ে হবে। আপনার মেয়েটা কি একটু চাপা স্বভাবের? মানে একটু ধরেন মনের ক্ষোভ দুঃখ কষ্টগুলো একটু চাপা চাপা রাখে, কথাবার্তা কম বলে, কষ্ট পাইলে কাউরে বলে না, এরকম স্বভাবের কিনা আপনার মেয়ে? চাপা স্বভাব মানে বুঝাতে পারি না এই বলতে, ধরেন কোনো একটা জায়গায় ব্যথা পাইলো, কষ্ট পাইলো, মানুষ হাউমা করে কান্নাকাটি করে না, ওই রকম না, একটু ভিতরে কষ্টগুলো রাখতে নিজে পছন্দ করে, প্রকাশ করে না। 6 বছর বয়সে হারাইছে? 6-7 বছর। কত সাল কি মনে আছে? আর এই যে মামলা করছিলেন ইউনিয়ন পরিষদে, এগুলো কাগজপত্র আছে? কাগজপত্র রাখছেন? কাগজপত্র রাখেন নাই? এর মধ্যে হতে পারে। আচ্ছা, বকুল কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, কিছুই শোনা যায় না। হালকা পাতলা শব্দ তো শোনার কথা, একটু হালকা পাতলা, কিন্তু বোঝা যায় না, তাই না? বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার 4th পার্ট শুরু করতেছি আল্লাহর নামে। বকুল, একটু কথাবার্তা বললেন আমার সাথে, হ্যাঁ, মন খুলে, এটা খুব জরুরি, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে একটু জিনিস বয়সের দিকটা একটু অমিল আছে। আপনি যদি 90-91 বছর মানে 90-91 সালে হারিয়ে গিয়ে থাকেন, আপনি এখানে লিখেছেন 91 সম্ভবত।
সম্ভবত যদি 91 হয় তাহলে ওদিকে 30 আর 2 প্রায় 32 বছর আগে আপনি হারাইছেন। তাহলে আপনার বর্তমান বয়স 32 না, আপনার বর্তমান বয়স যদি আপনি 6 বছর বয়সে হারিয়ে গিয়ে থাকেন তাহলে 38 থেকে 40 এর মধ্যে। না মানে এটা হলো তখন 6 বছর বলে নাই, এটা মানে আন্টি যে আন্টিরা আমাকে পালছে ওই আন্টিরা বলছে যে 5 থেকে 6 বছর এরকম ধারণা করা যাচ্ছে। ধরে নিলাম আমি, তারপরেও ধরেন আপনার 38 থেকে 40 বা 36 থেকে 40 এর মধ্যে বয়স, সেটাই তো হচ্ছে। আপনি যদি 4 বছরও হারিয়ে গিয়ে থাকেন, তাই না? এরকমই হওয়ার কথা। আচ্ছা মানে 40 হবে না, এটা 40 না হলেও 40 এর কাছাকাছি হিসাবে সেটাই বলে, 35 কি 34 এরকম হতে পারে। ওকে, আপনি বলতেছেন আপনি কাউকে দেখলেই তেমন একটা চেনার সম্ভাবনা নাই। ঠিক আছে, চেনার সম্ভাবনা নাই, কিন্তু মানে আবসা আবসা আসে বাবার চেহারাটা, মানে এখন আমার মানে ঝাপসা একটা যে চেহারাটা মনে পড়ে আমার এখনো, কিন্তু তখনকার দেখা আর এখনের মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে প্রায় 30-31 বছর আগে ওনাকে আমি দেখছি, তখন একরকম ছিল, এখন হবে আরেক রকম। তো মানে আমার ওই চেহারাটা ঝাপসা ঝাপসা আসে বাবার। আচ্ছা কিছু আচ্ছা, ওই সময়টাতে কি বাবার মুখে দাড়ি ছিল? না, দাড়ি ছিল না। না আমার খেয়াল নাই তখন দাড়ি ছিল কিনা, ওটাও খেয়াল নাই। না। দেখেন তো, আমি আপনাকে একটা কার্ড দেখাচ্ছি, এই ভদ্রলোককে আপনি চেনেন কিনা। খেয়াল আসতেছে না, চেনেননি? ওকে, বসেন। যে আপনাকে নিয়ে আসছিল সাথে করে, ওনাকে কি র্যান্ডমলি দেখতেন বাসায়? হ্যাঁ, আমাদের মানে পাশের বাড়িতেই ছিল। পাশের বাড়িতেই ছিল? হ্যাঁ। আচ্ছা, মানে তখন তো আরিফ ভাইকে পাঠাও ভিডিও শো। আসসালামু আলাইকুম। বসুন, বন্ধ করেন, প্লে করেন তো, দেখে আগে কি অবস্থা। এটা ওনার ফুল বড়। এটা তো যেই ভিডিও করেছে সে কোয়ালিটি দেখে উনি কতটুকু। আচ্ছা ঠিক আছে, ওনার সামনে গিয়ে প্লে করেন, দেন এভাবে দেন, দেখেন তো ওনাকে দেখে চেনেন কিনা। এদিকে চলে আসেন আরিফ ভাই, জাস্ট আপনি ফেসটা দেখেন। চেনা যায় ওনার ফেসটা? চেনা যাচ্ছে না? ওকে ফাইন, নিয়ে আসেন ভিডিওটা, নিয়ে আসেন। আমি শুধু ফেসটা দেখার জন্যই ওনাকে নিয়ে আসছিলাম। আরিফ ভাই চলে যান, সমস্যা নেই। আচ্ছা, যে দুই ব্যক্তিকে আমি আপনার সামনে দেখাইছি, এই দুই ব্যক্তির একজন হচ্ছেন, আপনি তো পড়াশোনা জানেন তো নিশ্চয়ই, লেখাপড়া কিছুটা পারি। এনার নাম হচ্ছে বজরু শেখ। আচ্ছা, আপনার বাবার নাম ছিল, আপনি বলেছেন বজরুল অথবা বদরুল। হ্যাঁ, বদরুল। যে পরিবার আসছে সেই পরিবার বলতেছে যে এটাই হচ্ছে আপনার বাবা, তাদের কথা অনুযায়ী। আর যাকে আমি দেখাইলাম একটু আগে ভিডিওতে, এই ভদ্রমহিলাকে আনা সম্ভব হয়নি। এই ভদ্রমহিলাই ওনাদের দাবি অনুযায়ী আপনাকে সাথে করে নিয়ে আসছিলেন ঢাকাতে, এবং উনি এটা স্বীকারও করেছেন এই ভিডিওর মধ্যে। আমার শুধু টার্গেট ছিল যে আপনাকে দেখানোর যে না ঠিক আছে ওনাকে দেখে আপনি চেনেন কিনা। দুজনের একজনকে দেখেও আপনি চেনেন নাই। মনে রাখতে হবে এটা 32 বছর আগের গল্প, অনেকেই চিনতে পারে অনেকেই পারে না, এবং ইয়ে করে কোনো লাভ নাই। ঠিক আছে, আমি আরও একজনকে নিয়ে আসতেছি। হ্যাঁ, এবার বলো প্রথমটা। আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জান
মোবাইলটা কিছু দেখাবেন ওনাকে? জি, আমার বাবার ছবি দেখাতাম। বাবার ছবি তো উনি দেখেছে একটু আগে, সে কাজটা আমি করেছি। দেখেন তো। আমার আপু এটা হবে, আর কেউ হতে পারে না, আমার আপু এটা। আমার ছোট বোন এরকম ফেস সব এর মতো। ও জিজ্ঞেস করছে আপনাকে কিছু দেখেন? আমার নাম জবা। জবা? জি। আর ছোটটার নাম? ওর নাম হচ্ছে ববিতা। ববিতা? ওকে এখন ডাকে বেগম কইরা। আচ্ছা। মাস? জি। আমার চেহারাটা কি গোলগাল? সেটা পরে দেখাচ্ছি আমি, চেহারার পরেটা। আপনি ওই জবার সাথে কোনো কিছু মনে আছে আপনার? জবা নামে কোনো বোন ছিল? জবা নামে আমার কেউ ছিল? ওর চেহারাটা একটু ভালো করে দেখেন তো। আমার খেয়াল আসে না, আমি বলি। আমার পরেরটা কি আগে, আমি সবার বড়, ঠিক আছে? একটা নাম ববিতা ছিল, আমার একটু খেয়াল আছে। আরেকটা নাম যে শাবানা না কি হবে, আমার একটু খেয়াল নেই। শাবানা আমার চাচাতো বোনের নাম ছিল। চাচাতো বোনের নাম ছিল। আপনি বাবার যে ছবিটা দেখাতে চাচ্ছিলেন, এটা কি আগের ছবি নাকি বর্তমান সময়ের ছবি? বাবার আগের ছবি, যখন দেখেন দেখেন দেখেন। আগে বলতে যখন একটু সুস্থ ছিল উনি, তখন দেখেন দেখেন। এই যে এটা আমার বাবা। বাবার কি আরো আগে কোনো ছবি আছে? আগের ছবি নেই একদম, মানে আরো যখন আমার বাবা মৃত্যু হয় তখন এটা ছবি। উনি মারা গেছে কতদিন আগে? রানিং চলতেছে 11 মাস। 11 মাস হলো। জি। উনি চেনে নাই? হয়তো অনেক ছোটবেলায় তো চেহারা অতটা স্মরণ করতে পারছে না। আমি তো দীর্ঘ ঢাকা শহরে আসছি আপনার প্রায় 16 থেকে 17 বছর। আপনি ওর ছোট না বড়? হ্যাঁ, আমি ছোট। ছোট? মেজো। হ্যাঁ, ওই তো সবার বড়। হ্যাঁ হ্যাঁ, উনি সবার বড়। আর আমি আসছি 16 থেকে 17 বছর, এখানে আসছি, গাজীপুরে আসছি। তাই এখন তো আমি বাড়িতে গেলে অনেকের চেহারা চিনতে পারি না। চিনতে পারেন না? আচ্ছা বকুল, আপনার জবার সঙ্গে বা বোনদের সঙ্গে কোনো স্মৃতি আছে? না, আমার কোনো কিছু মনে নাই? মনে পড়ে না। মনে পড়ে না। আপনি জবা একটু কষ্ট করে ডান দিকে চলে আসেন, ডান পাশে বসেন। হ্যাঁ, আমাকে পাঠাও। আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা এত রিজিড হওয়ার কিছু নাই কিন্তু। আসেন, ওই যে যান। আমার কাজ শেষ কাকি, আপনারা কথা বলেন। ভালো আছেন? ভালো আছে। আমাকে চিনেন? মানে চেনা চেনা লাগে এরকম কোনো কিছু? আমার চেনা লাগে। লাগে? হ্যাঁ, বকুলের নাম চেনা। আমার কোনো ছোটবেলা কিছু বলতে পারবেন? ছোটবেলা কি বলবো মা? ওর কোনো স্মৃতি চিহ্ন তোমার কাছে কোনো চিহ্ন টিহ্ন আছে কিনা? হ্যাঁ, বল। কোথায় ছিল চিহ্ন টিহ্ন, সেগুলো বলো। আপনি বলেন তো। কেন তুমি বলবেন? আপনি বলেন। তুমি বলো, তুমি তো মা। আমি বলবো না তো, আপনি আমাকে বলবেন, যদি মিলে তাহলে তো এটাই। ওর শরীরে কোনো চিহ্ন ছিল? শরীরে ছিল না, হাতে ছিল। হাতে ছিল? হাতে কোথায়? হাতে এই জায়গাতে। কি ছিল এই হাতে? পাঁচশো পালার মধ্যে পুরা পরে এই জায়গা পুরা গেছিল। কিসে? হাতেটা ওই যে হচ্ছে আপনার আগুনে ছাই ফালায় না জায়গায়, সেটা তো আমাদের গ্রাম অঞ্চলে পাউশ পালা করে। হ্যাঁ, ছাই পালা বলে। সেখানে আলু পুড়ে খেতে যেয়ে ছোটবেলা তোর হাত পুড়ে গেছিল। আচ্ছা, সেখানে অনেক জায়গায় হাত পড়ছিল ওর। ওকে। আচ্ছা, আর ওই যে মানে দেশ গ্রামে তো আগে দেখা গেছে যে শখ করে অনেকে কান নাক ফুরা দেয়, এগুলো কি ফুরানো হয়েছিল আমার কখনো ছোটবেলা? না, আমার নাক ফুরিয়ে দেয়নি তখন। নাক ফুরাই দেন না? না। কান ফুরাও দেন না? না। আপনার ওটা কি মিলছে? হাতের এটা মিলছে? হ্যাঁ, হাতেরটা মিলছে, কিন্তু কানেরটা আর নাকেরটা আমার মিলে না। কানেরটা নাকেরটা মিলে নাই? না। কাকি সন্দেহ থাকলে বললেন না, যেটা আপনার সন্দেহ আছে সেটা বললেন না, নিশ্চিত না হয়ে বললেন না। হ্যাঁ, ঠিক আছে। ওই নাক কান ফুরানোর কথা করছে না বাবা, এখন মানছে পাইনি। আপনি একজন হাউস করে এক দুই ছেলে ফুরিয়ে দিবে ধরে, আর মা নেই বাপ নাই। না, আমি বলি, আমার যে আন্টিরা পাইছে এরা
ছোট একটা নাকের ডাল ছিল আর কি, ঠিক আছে, মানে নাক ফুল পরানো ছিল, কানও ফুরানো ছিল, নাকও ফুরানো ছিল, আমার এটা স্পষ্ট মনে আছে, ওনারা ফুরাই দেয় না আমাকে এটা। আর আপনার হাতের যেটা বলছেন, হ্যাঁ এটা ঠিক আছে, যে আমার ডান হাত পুরানো ছিল, এই যে এই জায়গাটা আমার খেয়াল হচ্ছে না, আমার মার অনেক কিছু মনে, এগুলো ছোটখাটো অনেক কিছু মনে থাকে না। হ্যাঁ, আমাদেরকে বড় করছে আর সংসার জীবনে অনেক কষ্ট করছে। আর আমার এই আপু হারিয়ে যাওয়ার পরে আজকে আমার শরীর করে ছিল, আমার মা অনেক সুন্দর ছিল, অনেক স্মার্ট ছিল। কত টেনশনে এতখানি হয়েছি, অত টেনশনে কি সবকিছু মনে করে থাকা যাবে না। যখন আমার আপুটা হারিয়ে গেছিল, আমরা তো মোটামুটি আমার বড় হওয়ার পরে আমি বলতে পারি, হ্যাঁ আমার বাবা আমার মাকে অনেক কষ্ট দিচ্ছিল, হাত কান ফোড়া হয়েছিল। তুমি যখন ভিডিও করেছেন ভালো, বাড়ির পাশে দাদু নিয়ে গেছে, এটা কেমন দাদু? মানে উনি আমার বাবার আপন দাদি ছিল না, তার ভাই বউ, চাচা তো যেত ভাই বউ, তাই নিয়ে গেছিল। আমাদের এই উঠানের পাশে বা মাঝখানে না পাশে, মানে বাড়ির পাশে উঠানে মানে উঠান, ঠিক আছে, এই তো আমাদের ঘরটা, এখানে যেখানে আমরা বসে আছি এটা ঘর, এই উঠান, এই হাতের ডান পাশে কি বাম পাশে হবে একটা নারকেল গাছ ছিল, ঠিক আছে, এখনো আছে ওইটা, নারকেল গাছ আছে, নারকেল গাছটা বয়স হয়ে গেছে, নারকেল গাছটা কাটে ফেলেছে, মা বেঁচে ফেলেছে। বিশাল বড় নারকেল গাছ ছিল, অনেক বড় নারকেল, কেউ পারতো না। আমার দাদি শরীর হাতে নারকেল, তাই আর কতদিন থাকবো, আমার কেউ পারতো না। নারকেল যখন গাছে থেকে ঝরে পড়তে তখন আমরা খাইতাম। এতদিনই আসলে আমার দাদি যেখানকার কথা বলিচ্ছে না, ওখানেই আমাদের নারকেল গাছটা ছিল। আমাদের দুই পাশে দুটো পুকুর, ওই আমাদের ঘরের পাশেই ছিল পুকুর আছে, দুই পাশে দুটো পুকুর আছে, মাঝখানে ওই নারকেল গাছটা ছিল। আমি বড় হওয়ার পরে নারকেল গাছটা কাটতে ফেলাইছে, আমার ঘরের পাশেই আছিল নারকেল গাছ। আর আমার বাবা সবসময় আমার মাকে বকুলের মা করে বলতেছিল, যে কোনো কাজের বিনামে যেখান থেকে আসছে সেখান থেকে বকুলের মা করে ডাকতেছিল। আর যেখান থেকে যে প্রান্তে কেন এই বাংলাদেশের যেখান থেকেই মানুষের খোঁজ যাচ্ছে, যে হারানো মানুষ বের হয়েছে, হারানো মেয়ে বেরিয়েছে, ছেলে বেরিয়েছে, সেখানে আমার বাবা গেছে খুঁজতে, টাকা খরচ করে। আর আমার মাকে বললো না, আমার মা বললো না 3 বছর অন্তর আমার স্বামী আমার ঘরে নিয়ে। কয় বছর বয়সে হারাইছি তখন, মানে যখন বকুল হারাইছিল তখন কয় বছর ছিল? কয় বছর ছিল মানে তুমি বকুল হয় মনে করেন 5 বছর অন্তর জবা হয়েছে, জবা হয় 3 বছর অন্তর ববিতে হয়েছে, তাহলে মনে করো 5 বছর 6-7 গরমারে বোধহয় 7-8 বছর বয়স, 10 বছরের যায়নি। 6-7 বছর বাচ্চা হলে কেমন হয় না? আগেকার মানুষ তো মূর্খ ছিল, এতটা তো হিসেব বাংলাদেশে দাঁত পড়ছিল মেয়ের, ভাতে মরে, পাবেন মরে, সবকিছু কষ্ট পায়, তাই না বাবা? ও জিজ্ঞেস করছে কি সেটা সেটা বলেন, ওকে দাঁত পড়ছিল, কখনো পড়ছিল? দাঁত পড়ছিল মানে এটা আপনারই বলতেছি, আপনাকে জিজ্ঞেস করতেছি, আমার কোনো দাঁত পড়ছিল এরকম? 11টা হাতে পড়ছিল, 2টা দাঁত পড়ছিল। তবে আমারও একটু একটু স্মরণ হয় কি, আমি যখন ছোট ছিলাম না, তখন খেলা করতে গেছিলাম, খেলা করতে যে আমার পাশের মেয়েদের সঙ্গে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেছিলাম, তখন ওই খেলাতে আমাকে মার দিচ্ছিল, আমি কান্না করছিলাম, তখন আমার ওই বকুলা পূজায় ওদের সঙ্গে ঝগড়া করতেছিল, ঠিক আছে। আমার এটাই স্মরণ যে ও ফর্সা ছিল, অনেক প্রচুর পরিমাণ ফর্সা ছিল, কিন্তু আমাদের ফ্যামিলি, আমাদের বংশের মধ্যে অনেক সুন্দর ছিল। এই মেয়েটার মেয়ে যেটা আছে না, ওই মেয়েটা গুলা যে মুহূর্তে বলতেন যে ওটাই আমার কোনো বান্ধা করো না, বলে আর কিছু পুষাস আর কিচ্ছু করার নেই। আমার ছোট বোন সেম ওর মতো, আমি আপনার সাথে চেহারা সাথে মিল আছে, আমি যে কারণে ওনাকে নিয়ে আসছিলাম দেখানোর জন্য। আমার মিজো বোন, আমার ছোট বোন, যে তার চেহারা এর শরীর একদম সেম। শুনেন, আমি একটা কথা বলি, বকুল চুপ করে বসে থাকার দিন না, হ্যাঁ আপনাকে কোয়ারি করে বের করতে হবে, ডিসিশন দিতে হবে, একটু অ্যাক্টিভ হন, ঠিক আছে? কারণ যারা দাবি করে আসছে এখানে তারা আসলে আপনার ফ্যামিলি কিনা এটা একটু দেখেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয়, তবে চুপ করে থাকা যাবে না। হ্যাঁ, আপনি বলছেন বাবার নাম বজরুল অথবা বদরুল, যারা আসছে ওনার হাজবেন্ডের নাম হচ্ছে বজরু, এই আমি দেখালাম একটু আগে, বজরু শেখ। আচ্ছা, আপনার নাম কি কাকি? আসিয়া। যদি মা হয়ে থাকে আপনার, তাহলে আপনার মায়ের নাম দাঁড়াবে আসিয়া, যদি উনি মা, আপনি যদি মানেন তাহলে। ভাই বোনের সংখ্যা বলছেন 3 বোন ছিলাম, আপনি বড় ছিলেন, বাকি 2 জনের একজনের নাম ববিতা, অন্যজনের নাম আপনি বলতে পারেন না। শাবানা, আমরা একটা এরকম ধারণা করতেছিলাম শাবানা নামে একজন আছে, আপনার সে চাচাতো বা কোনো একজন সম্পর্কে বোন হয়। আর আপনার পরে ইমিডিয়েট বোনের নাম হচ্ছে জবা, তারপরের জনের নাম কি? ডাকনাম বেগম। বেগম। আচ্ছা, এই 3 বোনের পরে আরেকটা হয়েছে, আপনি হারিয়ে যাওয়ার পরে সে হচ্ছে ছেলে, ঠিক বলছি আমি? আচ্ছা, স্মৃতি এবং হারানোর বিবরণ আপনি যা বলছেন সেটা হুবহু মিলে গেছে, এটা ঠিক আছে। আর নারকেল গাছ ছিল, এটা নারকেল গাছ ঠিক আছে, 90-91 সালের দিকে আপনি হারাইছেন। সে আমাদের পাড়াপতি ছিল, আমাদের দাদুই হয়। আপনি হারিয়ে যাওয়ার ঠিকানা যেটা বলছিলেন হরিরামপুর, জি গ্রামের নাম হরিরামপুর, সেটাও ঠিক আছে, হরিরামপুর, ডাকঘর হরিরামপুর, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা।
অর্থাৎ আপনাকে যে পাওয়া গেছে এখানে কি ওই যে কি যেন জায়গাটার নাম একটু মনে করতেছি, নানি বাড়িতে যাতায়াত করছিলেন মনে হয়েছিল না, মনে নাই কিছুই নেই। তোমার নানি বাড়ির সামনে যে বড় বিরিয়ার একটা শিমলের গাছে ছিল, বড় এগুলো কিছুই মনে বড় গান ভাঙ্গা ছিল, বালুর মধ্যে কত দূরে খেলাধুলা। শুধু মনে পড়ে যে বাড়ির সামনে একটা বড় উঁচু নারকেল গাছ ছিল, আর হলো সামনে অনেকখানি জায়গা খালি। পাশের বাড়ির দাদুর সাথে সম্ভবত আমার মনে হয় না যে আমাকে কাজে নিয়ে আসছে, আসে না যে চলো যাই, এরকম একটা ওরকম আমার কাছে এখনো খেয়াল আসে যে আমি ওরকমই, যে ওনার সাথে আমি আসছি, কোনো রেডি টেডি হয়নি, কিছুই না, এরকম আর কি। আমার তো গাইবান্ধার ভাষা তো ওই সাইডে কি র ভাষাটা বেশি চলে। র বলতে হ্যাঁ রমজান রে রমজান বলে, ঈদ রে ঈদ বলে। র বলতে আপনি কি বুঝাচ্ছেন আমাকে একটু বোঝান তো। দারুণ। আমি নাকি ছোটবেলায় বেশিরভাগই যেমন আমার এখন যে বর্তমান যে আন্টি আছে ওই দুই আন্টি আমার সাথে বেশি সময় কাটিয়েছে। তো ওই দুই আন্টি আমাকে বললে যে তুমি বেশিরভাগই একটা নাম হলো রানু, আরেকটা নাম হলো রিনা। তো রিনা আমি বলতে পারতাম না, রানু বলতে পারতাম না। তো নানু আন্টি বলে ডাকতাম, রানুকে নানু বলতাম। আচ্ছা, ওই যে বুঝতে পারছি আপনি র উচ্চারণ করতে না পারতেন না, হয়তো র জায়গায় আ করে ওরা, রানুরে আনু বলে। শুদ্ধ ভাষাই ছিল কিন্তু একটু ঠিক আছে। এটা উত্তরবঙ্গের এভাবেই করে, যেটাকে রমজান করার কথা সেটাকে রমজান করে, আর যেটাকে ঈদ বলার সেটাকে ঈদ বলে। অটাকে র বানায়, রটাকে অ বানায়। কিন্তু আমার নাকে নাকফুল পড়া ছিল, এটা মিলে নাই। এরকম এটা কোনো তথ্যই না মেলার ক্ষেত্রে। আর হলো কান নাক আমার ফুরানো ছিল, এটা আপনার মায়ের মনে নাই, উনি ধরেন, কিন্তু আপনার হাত যে পুষছে দোয়াদের বেটি ছিল, বাম্মাও সবাই দরদ করছে। আমার মনে করেন পরিধি বেটি আছে, স্বামীর উপরে নাম ছিল। হ্যাঁ, আমার মা হল্যান্ডের মূল্য করে ডাকে আমার চাচারা। ছেলের না কান হয়তো আমার ভাই ভাইয়েরাই ফুরিয়ে দিয়েছে, আমাকে না। এটা হয়তো মনে নাই ওনার। যাই হোক, তারপর আর কিছু মোটা ছিল, উনি শুকায় গেছে। আমার খেয়াল আসে আমার আম্মা মনে হয় মোটা ছিল, গোলগাল, মুখটা গোল ছিল। আমার আম্মা তাই ছিল। আমার চাচারা আজও পর্যন্ত আমার মাকে একটুই আসে আফসা আফসা মূল্য তো চেনেন, মূল্য করে হল্যান্ডের মূল্য করে ডাকে। আমি বাড়িতে গেলে বলে কি রে হল্যান্ডের মূল্যর মেয়ে আসছে, এই তো হল্যান্ডের মূল্যর মেয়ে আসছে। আমার মাকে আজও পর্যন্ত আমার মার যে দেবরেরা আছে তারা তাকে এইভাবেই কথা বলে। তা আমি আমার চাচুদের সঙ্গে খুব একটু কথা বলছি। আমার বাবা আর কিছু আছে মনে, অন্য কোনো কিছু? বাবা কি বেঁচে আছে? এটা একটু আগে বললাম 11 মাস আগে মারা গেছে। আমার বাবা যেদিন মারা গেছে সেদিন আমার বাবা বকুলের মা করে বলছে, কারণ আমার মা খুব, আমার বড় আপু খুব আদরে ছিল ওই বকুল। খুব কষ্ট পাচ্ছিলাম আমার বাবার জন্য, আমরা ওই আপুর জন্য, কারণ আমার এই মাকে খুব কষ্ট দিচ্ছিল আমার বাবা। বড় বড় ছোরা জব করে রাখার জন্য ছোরা নিয়ে বসে থাকতেছিল আমার মাকে জব করতে। আমার দাদু কাছে ছিল সেই সময়, আমার দাদুর ঘরে অল ছিল, অলের ঘরে যায় বসে আমার বাবা ঘরে রেখে দিছে 3 দিন আপাস। আমার নানু আর আমার বাবা একদিন আপিস করে মারা গেছে। আমার আব্বাকে মাটি দিয়ে আসার পরের দিন আমার নানুর খবর এসে মারা গেছে। আমার নানুরও খুব আদর ছিল বকুল, কারণ আমার ছয় মামা খুব আদর ছিল, ভাগ্নি, বড় ভাগ্নি ছিল। অভাব অনটনের কারণে তাকে ওই মহিলার সঙ্গে দিয়ে পাঠাইছিল। বকুল, এই হচ্ছে তথ্য। আপনারা যদি কিছু জিজ্ঞেস করার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, জিজ্ঞেস যদি না করতে চান তাহলে আপনার ডিসিশনটা জানান, আমরা ডিসিশনটা শুনে আমরা শেষের দিকে আগাই। আমার মা যেখানে খোঁজ পাইছে সেখানেই বলছে যদি ওই মেয়ের কোনো জায়গায় পোড়াদাগ বলতে পারে, পোড়াদাগ আছে। আপনারা তো বলেছেন একটু আগে পোড়াদাগ বলেছেন, বাকি তথ্য সমস্ত কথা সব সময় যেখানে মেয়ের খোঁজ পাইছেন না কেন সেখানেই গেছে। যে আমার ঢাকা নালবাগ মেলা গেছি, কমলপুর স্টেশন আমার মা বাবা তখন সেই সময় মাইকিং করছে কমলপুর স্টেশনে আইসা, তখন তো ফেরি চড়ে আমার বাবা মা খুঁজতে আসছে ঢাকা শহরে। এই যে আমার ওই দাদু কিন্তু বলছে কালকে যে বাগদা থেকেই আমি ঢাকা বাগদা ওখানে, বাগদা নাকি আমরা তো চিনি না, হ্যাঁ ওখানেই নিয়ে গেছিলাম। ওখান থেকে ও বাসায় থেকে বিকেল বেলা বের হয়েছে মালিবাগ, এই কথাই বলছে। কোথায় নিয়ে আসছে বলছে? ওই ঢাকা বাগদার নালবাগ ট্রেন রাস্তায় থেকে ট্রেনে করে নিয়ে আসছে ওকে। লালবাগ তো সেই থেকে ভিডিও তো ওনার ভিডিও পাঠিয়ে দিছে। হ্যাঁ দেখছি, ভিডিও আমি দেখাইছি একটু আগে। এখন আপনার উপরে নির্ভর। আমার উপরে কিছু নির্ভর করে না, সবকিছু আমার উপর নির্ভর। এখন কি করছেন কোন? আমার মনে করেন আমার চুলগুলো আমরা নিবে যাচ্ছি বা দেখতে যাচ্ছি,
আপনি যদি মা বা বাবা আমাদের অঞ্চলে গ্রাম অঞ্চলে যত লোক দেখছে ভিডিও সবাই খালি হা করে আছে আজকে বকুলুক নিয়ে আসবি আজকে নিয়ে আমাদের গ্রাম তো ছোট গ্রাম না, বিশাল বড় একটা গ্রাম। ইউনিয়নের নাম হরিরামপুর, গ্রামের নাম হরিরামপুর। সেটা দেখলাম আমি। ওই হরিরামপুর কিছু জিজ্ঞেস করেন দাঁড়ান, উনি কিছু জিজ্ঞেস করেন না, কিছু জিজ্ঞেস করবেন বলতেছে, আমি শুনতেছি। ওই হরিরামপুর ইউনিয়নের এমন কোনো মানুষের ভিডিও না দেখে বলে নাই যে ওইটা বকুল না, ওইটাই বকুল। আমার বাবার নাম ধরে বলছে যে ওইটাই বজলুর মেয়ে। যাই ছবি দেখছে তাই করতে পারে কোনো একটা ব্যক্তি কালকে না হলে আমার 20 জন পুলিশ এসে কইছে বাড়িতে আমার সংসারই কাজ কাম চলগুনা টাকা থাকে। কি করছে পুলিশ? ছেলে মানুষের জিজ্ঞেস করছে যে ওটাই তোমার বেটি নিয়ে আসো ওরে পুরুষ মানুষ। আচ্ছা হ্যাঁ, ওই মোবাইলে দেখছে যাই শুনছে তাই কইছে যাও যা আনো দে ছোট আনো দে। এখন আমার বাবা যদি বেঁচে থাকতো না তাহলে মনে করেন যেদিন আপনারা এই ভিডিওটা এসেছেন সেই দিনে দেখে হয়তো বা সেই দিনই উনি চলে আসতো। আমার বাবার এত মায়া ছিল ওই বকুলের উপরে। কিন্তু এটা ওর ভিতর থেকে যদি না আসে সেখানে কিছু করার নাই। হ্যাঁ, সো এটা যত কিছুই মিলুক না কেন এটা ওর সিদ্ধান্ত, এবং আমরা সেই পলিসিটাই মেনটেন করি। যাই কিছু হোক না কেন ও যা সিদ্ধান্ত দিবে সেটাই। ও যদি বলে সময় নিবে, ও যদি বলে না, ও যদি বলে হ্যাঁ, তাহলে ও যা বলবে তাই। এখানে আমাদের কিছু করার নাই। লক্ষ্য জনতা কিছু বললেও কিছু করার নাই, এটা ওর বিষয়, তাই না? আপনারা ওকে মানবেন বলে আসছেন এখানে, আর বাকি বিষয়টা হচ্ছে ও মানবে কিনা। আমরা মেনে নিতেই একটু আসছি। এখন আমাদের বকুল, আপনি সবকিছু জানছেন, আপনি যেসব তথ্য বলছেন সব তথ্যের বেসিসে এই পরিবারটাকে পাওয়া গেছে, যেটা আপনার সমস্ত কিছু এভাবে মিলে গেছে। এখন বাকি বিষয়টা হচ্ছে আপনি কাউকে চেনেন নাই, একটা তথ্য আপনার মিলে নাই, নাক কান ফোরানোর বিষয়টা, বাকি হাতের যে পোড়া দাগটা ওইটাও মিলছে। সবকিছু মেলার পরে আপনার সিদ্ধান্ত কি? না, দূরে থেকে বোঝা যায় জিনিসটা। এটা আমার ছোট থেকেই পোড়া দাগ। এই শোনো মানে আমি কই তোমাকে যাই পাইছে মানুষ করছে, বড় করছে, তারও কুকলে অপমান করা যাবে না, তারও কুকলে অমান্য করা যাবে না। আমারও তুমিও অমান্য করে পাবা না, আমরাও অমান্য করে পাবো না। বংশ তোমার সাথে আরো করছে না আমাকে বেশি করে নাকি, যদি তুমি আমার মা বলে মানে না, তাই না? আর এলে এখন তুমি বড়, এখন যেটি তার কাছে বড় হয়েছে মানুষ হয়েছেন, তারা এখন বিয়ে দিছে, সুখ হোক দুঃখ হোক তারা দিছে একখানে, সেটা হাতে একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটা ঠিক হলো আমরা তুলে নিয়ে আর পাবো না। দুইটা বাচ্চা পাবো বাবা, পাবো না, তুলে নিয়ে আবার পাবো না। আমার ভাই একটাই বাচ্চা, আর একটা বাচ্চা। ওটা আরেকটা আছে? হ্যাঁ, আরেকটা আছে, ওইটা আমার দেওরের মেয়েকে পালি আমি। ওকে, 28 দিনের বাচ্চা। ওকে, ওরে আমি পালি, ওর আপু মারা গেছে। আর আমার ওই দেওরের বউটারে অল্প বয়স, তাই আমরা আর কি চিন্তা করছি যে যেহেতু হাজবেন্ড মারা গেছে বিয়ে শাদী অন্য কোথাও দিয়ে দাও, পরবর্তীতে আমরা বিয়ে দিই। যাই, ওটা অন্য প্রসঙ্গ। আচ্ছা, তো এখন আপনি বলেন, আপনি সবকিছু জেনে শুনে আপনার সিদ্ধান্ত কি? ভাই আমি সময় চাচ্ছি। আপনি সময় চাচ্ছেন, আর একটু সময় নিয়ে কথাবার্তা বলে তারপর আপনি জানাবেন। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, যেহেতু উনি সময় চাচ্ছেন, সুতরাং এটা নিয়ে আর কোনো কথাই হবে না আমাদের জায়গাটা থেকে। আপনি যে সময় চাচ্ছেন সেটা নিয়েই আপনি আগান। আর আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা সবসময় একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো যে এখানে যারা ভিকটিম আসেন তাদের জায়গাটা থেকেই হলো সিদ্ধান্তটা আসতে হবে। সুতরাং এটা আমাদেরকে যে অনুভূতির মধ্য দিয়ে নিক না কেন সেটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আর কাকি, এখন কথা হচ্ছে যে আপনারই তো মেয়ে, আপনি তো নিশ্চিত, হ্যাঁ এটা আপনি শতভাগ নিশ্চিত, আপনার বোন আপনিও নিশ্চিত। 35টা বছর 31-32 বছর আগে হারায় গেছে, এখন 31-32 বছর আপনারা জানতেন না যে সে কোথায় আছে, তাই না? আজকে তো জানছেন, আজকে তো ঠিকানা পাইছেন, আজকে তো যোগাযোগ হয়েছে, তাই না? তো এখন কথা হচ্ছে সমস্ত কিছু জেনে শুনে ঠিকানা তো পাইছেন। ধরেন মনে করেন যে মেয়ে আর একটু সময় চাইতেছে, আপনাদের জায়গা থেকে তো মানতে তো কোনো সমস্যা নাই। মানে শোনো, আমার একটা কথা কইছে, আমি আমার কি কম আজকে আমরা আসছি, আসার দরুনে আসছি। আজকে আমরা ছেলেটা নিয়ে যাবো, দরকার হয় 2 দিন পরে আমরা থিয়ে যাবো, বুঝলেন নাই? এই কি আমার যাতায়াত করবি, আমরাও যাতায়াত করবো, এটাই, আর কিছুই নয়। আচ্ছা, না কিন্তু কথা হচ্ছে যে এটা তো আসলে ও সিদ্ধান্ত নিতে পারবে না একা একা, ওরও তো পরিবার আছে, হাজবেন্ড আছে, সবাই মিলে আপনারা বসে সিদ্ধান্ত নেন, নিয়ে তারপরে আপনারা কি করবেন না করবেন আপনাদের। কথা বলি, হ্যাঁ বলেন। যাদের কাছে আমি বড় হয়েছি ওনারাই আমার সবচেয়ে বড়, কারণ ওনারা আমাকে এতটাই আদর করছে। সত্য কথা যেটা, আমি বাবা মারে আমি কিন্তু হ্যাঁ ফিল করছি, বাবা মাকে অবশ্যই ফিল করছি, করে না যে তা না, কিন্তু আমি প্রচুর আদর যত্ন এখানে আমি পাইছি। তো আমি এই সিদ্ধান্তটা মানে ওনাদের সাথে সবার সাথে বসে আমি নিতে চাচ্ছি, কারণ ওনারা যেটাই দিবে আমাকে, মানে আন্টিদের সাথে আমি বসে এই সিদ্ধান্তটা নিতে চাচ্ছি, আমি একা নিব না। আচ্ছা, কারণ
আমার এখানে আছে, আমি অনেক কিছুই আছে বুঝি না, তো তাদের সাথে আমি বসে একসাথে কথা, তো ওরা না 10-15 জনের মধ্যে এরকম ধরে নিয়ে এসে কোনো একজনকে বলবে যে তোমার মা, তো আপনি মেনে নেবেন? না সেটা তো নাই। শুনুন আমি একটা কথা বলি আপনাকে, আপনি কিছু মনে করেন, আমি জাস্ট আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলতেছি একটা কথা। এই বাপ মায়ের বিষয়টা না, এটা ভেতরে কলবের ভিতর থেকে আসতে হয়, হ্যাঁ তা তো অবশ্যই, তাই না? আপনার জামাই বলুক আর আপনার যাদের কাছে বড় হয়েছে, এটা রেসপেক্টের জায়গা থেকে আপনি বলতেছেন, এটা ঠিক আছে, এইটা আপনার, আমি কি সম্মান করি তাদের, কি বিষয়টা অন্যরকম। কিন্তু তারা যদি একজনকে নিয়ে এসে বলে যে এটাই তোমার মা, আপনি মানতে পারবেন? সেটা তো আমি মানতে পারবেন না। কেন পারবেন না বলেন, কেন পারবেন না? আমার একটু জানা দরকার। আপনি তো তাদেরকেই বলতেছেন, তারা যে সম্মান ওপিনিয়নটা দিবে সেটাই আপনি মানবেন না। সেটা আমি কেন বলতেছি যে আমি ছোটবেলায় কি না, তাহলে সেটা সবকিছু তো এখানে মিলে গেল, আপনি কেন সিদ্ধান্ত দিতে পারতেছেন না? তো গেছে, ঠিক আছে, তারপর আমি যেহেতু চিনতেছি না কাউকে, আমি এটার জন্য বলছি। তাহলে চেনার বিষয়টা সেটা আপনার, এটা আপনি অন্য কারোর উপর ছাড়েন না। এখানে দেখেন বিষয় আছে দুইটা, একটা হচ্ছে যে আমরা যে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি সেটা হলো পুরো পৃথিবী একদিকে যাক, আপনি একদিকে থাকেন, আপনি যেটা বলবেন সেটাই সঠিক, সেটা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস মেনে নিচ্ছে। কিন্তু যদি এরকম বিষয়টা হয় যে মা আসলো, বাবা আসলো, সবকিছু মিলে গেল, আপনার ভিতর থেকে আসতেছে হ্যাঁ এটাই পরিবার, কিন্তু আপনি সিদ্ধান্ত দিতে পারতেছেন না, সেটার জন্য আপনার পরিবারের সাথে বর্তমানে কথা বলতে হবে, দ্যাটস নট রাইট, অ্যাবসলিউটলি নট রাইট। আবার যদি আপনি এটা মনে করেন যে আপনার ভিতর থেকে আসে নাই, আপনার ফ্যামিলি বলে দিল না এটাই তোমার পরিবার, যেটা হইতে পারে ইম্প্রোভাইজের জায়গাটা থেকে, আপনি ওনাদের কথা শুনে মেনে নিলেন, সারা জীবন ভাবেই চললেন, পরবর্তী দেখা গেল নিজের মন থেকে জিনিসটা আসতেছে না, হলো না তো? তাহলে বাবা মার ভাই বোনের রক্ত সম্পর্ক, বাবা মা ভাই বোন, আপনি সম্পর্ক মেইনটেইন করবেন কি করবেন না সেটা আপনার অন্তরাত্মা থেকে ভিতর থেকে যা আসবে তাই। এটা যদি পৃথিবী একদিকে আপনি একদিকে, আমি তো বারবারই আপনাকে একটা কথা বলতেছি, কারণ এখানে আপনি এখানে আজকে একটা স্টেটমেন্ট দিয়ে গেলেন যে আপনি পরিবার মারছেন, কালকে থেকে আপনি সম্পর্ক রাখেন নাই, কেউ আপনাকে ধরতে যাবে না। সো বিষয়টা হচ্ছে এরকমই যে আপনার ভেতর থেকে কি আসতেছে। আমার কথাতে আপনি কষ্ট পান না, বাট এটা আমার দর্শকদের কথা, ঠিক আছে? সো এইটা কিন্তু ওনারা খুঁজে পেয়ে বাজ পাখির মতো এখানে আসছে, পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসছে। আপনি যদি ওনাদের সাথে না যান, ওনারা আপনাকে নিশ্চয়ই জোর করে এখান থেকে নিয়ে যাবে না। এখন কিন্তু ভেতর থেকে আসার যে বিষয়টা, যে না এনারে আমার পরিবার, এনারে আমার মা, এনারে আমার ভাই বোন, এই বিষয়টার সিদ্ধান্ত আপনাকে নিজে নিতে হবে। তারা কি বললো না বললো, কি করলো না করলো, সেই মতের বেসিসে অন্তত এই অন্তরের বিষয়টা আসা উচিত না, আমি মনে করি ব্যক্তিগতভাবে বিষয়টা হচ্ছে এরকম, তাই না? আপনার যা বলছেন আপনি সেটা মিলে গেছে হুবহু। এখন সেই জায়গাটায় আপনি সন্দেহ পোষণ করতে পারেন যে এটা তার পরিবার কিনা, আপনার পরিবার কিনা, সে বিষয়ে আমি একমত। কিন্তু কেউ যদি আপনাকে ইম্প্রোভাইজ করে যে না এটা আপনার পরিবার, আপনি মাইনে নাও, আপনি বাইরে গিয়ে দেখা গেল 5 জন বলে দিল, আপনি তখন হ্যাঁ বলে দিলেন, তাহলে কি হলো? আমি জাস্ট মানে আমি যে কোনো কিছু করতে গেলে আন্টিদের সাথে সিদ্ধান্ত নিই বা এটা কিছু, তো সিদ্ধান্ত তো আমার সিদ্ধান্তই চলবে সব কিছু। তো এখন মানে আমি চিনি নাই, প্লাস হলো এত বছর আগের একটা অনুভূতিটাই একটা অন্যরকম। ফাইন, একটু বসেন, আমি বিষয়টা একটু অন্যভাবে দেখি একটু। ফাইন, আপনি যেটা বলছেন সেটাই অ্যাকসেপ্টেড, বাট আমি একটু ফার্দার কোয়ারি করতে চাই বিষয়টা নিয়ে, একটু বসেন। আপনারা কিছু মনে করেন না, হ্যাঁ? আমার কাছটা একটু স্মুথ, মন খারাপ করেন না, একটু সময় দেন, হ্যাঁ? আচ্ছা, ওনার হাজবেন্ড আর হলো ওই খালা শাশুড়ি যিনি আছে না, কি জানেন আপনার কি নাম? খালা শাশুড়ি না উনি? আচ্ছা, খালা, এই দুজন ঢুকবে, ঠিক আছে? আপনারা দুজন বাইরে চলে যান, আমি একটু ওনাদেরকে পাশে বসে কথা বলবো। একটু বসেন বাইরে, দুইজন দুই পাশে বসেন। বকুল বলেন, আমরা শুনি আপনার বক্তব্য। ভাই মাস্কটা একটু রাখেন খুলে, হ্যাঁ বকুল বলেন আপনার বক্তব্যটা শুনি। এমনি যা বলছে সবই আর কি মিলছে, তো নাক কান ফোরানো ছিল এটা শুধু মিলে বলতে পারছে যে আমার হাতের এই ডানাতে ফোড়া ছিল, এটা বলতে পারছে। তারপরে দাঁত একটা কি দুইটা মনে পড়ছে, তো একটা দাঁত পড়া ছিল, একটা দাঁত ছিল এটা আমার, এটা আর নাক কান ফোরানো যে এটা বলতে পারে না এটা। আর এমনি যা বলছে মোটামুটি সবই মিলছে। তো এখন তোমার কি ডিসিশন সেটা বলো। তোমার ডিসিশনের উপরে সবকিছু ডিপেন্ড করবে। এখন এখানে আমরা ডিসিশন দেওয়ার কেউ না, আমরা তো কিছু জানি না। এখন তোমার কাছে যদি মনে হয় যে না এটা আমার পরিবার, এটা আমার বোন, এটা আমার মা, ওয়েল ঠিক আছে, আমার কিছুই বলার নেই, ঠিক আছে। এখন তুমি যদি বলো যে না এটা আমার কেউ না, আমি চিনতে পারতেছি না, আমি কনফিউজ, সেটাও একটা কথা। আমি কনফিউজে একটু আছি, ভাই তো আছে, আমি একটু কনফিউজে আছি, সত্য কথা যেটা। কনফিউশন থাকতে পারে, ঠিক আছে, কিন্তু কনফিউশন সেটা কথাবার্তা বললে বা তাদের সাথে একটু মেলামেশা করলে হয়তো সেই কনফিউশন দূর হয়ে যেতে পারে, তাই না? তো সেটা দূর হইতে পারে। এখন ডিসিশন তোমার। কেন চোখের অন্তরাল মনের অন্তরাল, অনেকদিন ধরে দেখা হয় নাই, মায়া নাই, তুমি কথা বলতে যখন বলতে পারছো তোমার হাতে পোড়া দাগের কথা,
শপথে তুমি যে শুধু নাক কান কোরআনের কথা বলতে পারিনি। এখানে আমি একটু রিভিউ করি। একটা হচ্ছে যে ও বলছে হরিরামপুর, এনারা হরিরামপুর থেকে আসছে। হরিরামপুর শুধুমাত্র এনাদের গ্রাম না, ডাকঘর এবং ডাকঘরের নামও হচ্ছে হরিরামপুর বা ইউনিয়ন, যেটাকে ওনারা বলতেছে। আচ্ছা, বাবার নাম বলছে বজরুল অথবা বদরুল, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে বজরু। হ্যাঁ, আপনারা তো বাইরে সবকিছু দেখছেন আমি কথা কিভাবে বলছি। 3 বোনের কথা বলছে, 3 বোনের একজনের নাম ববিতা, অন্যজনের নাম বলতে পারে না, আর পরবর্তীতে একটা ভাই হয়েছে। আচ্ছা, এরপরে আসেন যে হারানোর যে বিবরণটা দিছে, এই হারানোর বিবরণ হুবহু সমস্ত কিছু মিলে গেছে, এবং যে মহিলার সাথে করে নিয়ে আসছিল তার ভিডিও ফুটেজও নিয়ে আসছি। আনফর্চুনেটলি ওনার বাবার, যিনি বাবা দাবি করছেন, তাকে দেখেও চেনে নাই, মানে বাবার এর আগের ছবিও দেখানো হয়েছে, সেটা দেখেও চেনে নাই। মা বোন কাউকে দেখে চেনে নাই। আর বোনের চেহারার সাথে ওর চেহারার কি মিল সেটা আপনারা বাইরে গিয়ে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, সো এইটা এখন তারপরও কথা হচ্ছে পুরো দুনিয়া মিলে গেলেও, ধরেন আজকে গিয়ে আপনারা ডিএনএ টেস্ট করেন, যেটা আমি সবসময় বলি, ইন্সপায়ার করি, ডিএনএ টেস্ট করার পরেও যদি ও সন্দেহ পোষণ করে, এটা আমার পরিবার না, আমাদের জোর করার কিছু আছে? না, সেটাই, জোর করার কিছু নাই। মূল কথা হচ্ছে ও কনফিউশন ছিল একটু আগে, যেটা বলতেছিল যে আপনাদের সাথে কথা বলে তারপরে ও সিদ্ধান্ত জানাবে। তো সেক্ষেত্রে আমি আমার একটু মানে মন খারাপই হয়েছে। মন খারাপ হওয়ার পেছনের কারণটা হচ্ছে এটাই, আমি শুধু দেখতে চাচ্ছিলাম যে আপনারা এসে ওকে কী করেন, কী রিপ্লাইটা দেন, সেজন্য আমি ভিতরে নিয়ে আসা। মন খারাপ কারণটা হচ্ছে যে বাবা মায়ের বিষয়টা তো এটা অন্তরের বিষয়। মানে আমি যদি আমার বাবাকে অ্যাকসেপ্ট করি বা আমি যদি আমার মাকে অ্যাকসেপ্ট করি, আমার যদি ভিতর থেকে আসে, তাহলে পুরো পৃথিবী এসে যদি বলে এটা তোমার বাবা না, তাহলে তো বললেও তো হবে না, এটা তোমার বাবাই। আমি যদি আমার মাকে সমস্ত কিছু বলে যদি এটা চিনি, যত বছর পরই চিনি না কেন, এখন পুরো দুনিয়া এসে যদি বলে যে এটা তোমার মা না, তাহলে তো সে আমার মাই, এটা তোমার মন থেকে আসতেছে। আবার উল্টাটা যদি হয় যে আমি চিনলাম না, পুরো দুনিয়া এসে বলতেছে যে না এটা তোমার মা, তাহলে তুমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তো এটা তো ওর বিষয়। আমার সাজেশন হলো যে আমাদের প্রতি যে একটা টান, তুমি ভালোবাসা কিন্তু অন্যরকম, কিন্তু অনেক দিন ধরে দেখে না তাদের। না, উনি যিনি ভদ্রমহিলা যিনি এখানে আসছিলেন, উনি ওই কথাটাই বলছে যে আমরা এখানে আসছি তোমার ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য না, বা তুমি আমাদের কাছে যদি যাও তাহলে যে আমাদের প্রতি তোমার রেসপেক্ট বেড়ে যাবে বা যাদের কাছে বড় হয়েছে কমে যাবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, তো ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের নিয়মটা হচ্ছে যে যিনি এখানে ভিকটিম আসেন তারই সিদ্ধান্ত, এখানে আমাদের কিছু করার নাই। বাট তিনি সিদ্ধান্তটা কেন নিচ্ছেন এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা অনেক সময় কোয়েরি করি। তো এই হচ্ছে বিষয়। এখন উনি যেহেতু বলছে উনি কনফিউজ, একটু আগেও বলছে যে উনি সময় নিতে চায়, আর বলছে কনফিউজ, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আর কি সিদ্ধান্তহীনতায় ভুগতেছে? হ্যাঁ, ওটা বলছে ভাই, একবার বলছে, এখন আর জোর না করি আমরা। সো আমার মন থেকে যেটা আসে না সেটা আমি না, ঠিক আছে, আপনার মন থেকে যেহেতু আসে নাই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এটাই অ্যাকসেপ্টেড। এখন আমরা কি রেজাল্ট নেগেটিভ বলবো নাকি সময় নিব? সময়, আলহামদুলিল্লাহ, এটা অ্যাকসেপ্টেড। আপনি সময় নেন, যতদিন সময় লাগে আপনার, মানে এটা যদি বছরের পর বছরের সময় লাগে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আপনারা গিয়ে ডিএনএ টেস্ট করেন। শুধু ডিএনএ টেস্ট না, আপনারা যদি আরো ফার্দার কোনো টেস্ট থাকে সেগুলো করে আপনারা সিদ্ধান্ত নেন। আর আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই, সেটা হচ্ছে যে ওকে একদম ওর মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। কোনো কিছু জোর করারও দরকার নাই, কোনো কিছু ইনফ্লুয়েন্স করারও দরকার নাই। ওকে সময় ছেড়ে দেন, বাধাও দিয়েন না, ইন্সপায়ারও করেন না। হ্যাঁ, ঠিক আছে, যে ওর যেটা ডিসিশন সেটা আমার ডিসিশন। রাইট। ও যদি বলে যে না এটা আমি অ্যাকসেপ্ট করলাম, যেটা আমার ফ্যামিলি, হ্যাঁ, ওকে আমি অ্যাকসেপ্ট করে নেব। হ্যাঁ, ও যদি বলে যে না আমি অ্যাকসেপ্ট করলাম না, হ্যাঁ, তাহলে আপনার জায়গা থেকে কিছু করার নাই, কিছু বলার নেই। শুধু আপনার না, আমাদের জায়গা থেকেও কিছু করার নেই। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। অবশ্যই মনে রাখবেন যে এটাই হচ্ছে আমাদের কাজের সৌন্দর্য। বেসিক ভিডিওতে যিনি আসবেন তার সিদ্ধান্তের উপরে আমাদের পূর্ণ সমর্থন রাখতে হবে। প্লিজ, দিস ইজ নট সিনেমা, দিস ইজ লাইফ। এবং জীবনটাকে জীবনের মতো করে দেখতে হবে। আমাদের এই বোনটিকে সময় দিতে হবে, এবং আপনি বেশি বেশি করে দোয়া করেন সে যেন তার পারফেক্ট ফ্যামিলিটা খুঁজে পায়। যদি এটা হয় তাহলে এটাই যেন সে খুব দ্রুত ফিরতে পারে। যদি এটা না হয়, অন্য যদি কেউ হয়, তাহলে সে অন্য কেউর কাছেও যেন সে খুব দ্রুত ফিরতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এভাবেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।